প্রকারের প্রবলেম। তাহলে আপনারা কি সন্ধ্যার সময় আপনাদের জন্য ফ্লেক্সিবল হয়? সবার জন্য কি সবার জন্য ফ্লেক্সিবল টাইম কখন? আগামীকালকে পারবো ম্যাম। সকালে হলে স্যুট পড়িয়েছিলাম না গত ক্লাসের আগের ক্লাসে? জি ম্যাম। ইনস্টিটিউশন অফ স্যুটের মধ্যে রিটার্ন অফ প্লেন্ট, রিজেকশন অফ প্লেন্ট এবং রিজেকশন অফ প্লেন্ট আন্ডার সেকশন 151। এই পর্যন্ত আমি আপনাদেরকে পড়িয়েছিলাম যে রিজেকশন অফ প্লেন্ট আন্ডার সেকশন 151। সমন থেকে আজকে বলবো প্রিন্সিপালস অফ সিভিল লিটিগেশনের মধ্যে কিছু কমন কোশ্চেনও থাকবে। আর আপনাদের যেদিন আমি আর বাকি যে দুইটা আমার সাথে ক্লাস আছে মিড টার্ম পরীক্ষার আগে, ওই ক্লাসের মধ্যে আপনাদের পরীক্ষার জন্য কি কি থাকবে সেটার একটা সাজেশন দিয়ে দিব। সমন সম্পর্কে তো আমরা জানি যে সমন জারি করার পদ্ধতি আছে। যখন এক আদালতে প্লেইন্ট সাবমিট করা হয়, প্লেইন্ট মানে হচ্ছে মামলা শুরু করার একটা প্রক্রিয়া কিংবা পদ্ধতি হচ্ছে প্লেইন্ট। প্লেইন্টের মাধ্যমে সিভিল মামলা আদালতে শুরু করা হয় এবং সিভিল মামলা এই প্লেইন্টের মাধ্যমে শুরু করার পরে যখন আদালত প্লেইন্টটাকে খতিয়ে দেখে, যদি প্লেইন্টের সকল পার্টিকুলার্স সঠিক মতন দেয়া থাকে তাহলে প্লেইন্টটা আদালত গ্রহণ করে এবং সমন জারি করে। তাহলে একটা স্যুট ইনস্টিটিউট করার পরে প্লেইন্টের মাধ্যমে স্যুট ইনস্টিটিউট হয় অর্ডার ইয়াতে যেখানে বলা আছে যে institution of suit এর পরে presenting a plaint provided in order 4 of the court, it is legal requirement to examine as to whether the plaint complied with the rules as contained in order 6 and 7. order 6 এবং 7 এ প্লেন্টের বিষয়ে যা বলা আছে সেগুলো all particulars ফুলফিল হয়েছে কিনা সেটা প্রথমে খতিয়ে দেখবে। যদি সব ফুলফিল হয়ে থাকে তাহলে প্লেইন্টটা আদালত একসেপ্ট করবে। এখন এই প্লেইন্ট একসেপ্ট করার পরেই হচ্ছে আদালত থেকে সমন জারি করা হবে টু দ্য ডিফেন্ডেন্ট, অর্থাৎ কল দ্য ডিফেন্ডেন্ট। আমরা এটাকে বলি যে টু অ্যাপিয়ার অন দ্য ডেট হুইচ দ্য কোর্ট স্পেসিফাইস। আদালত যে দিনটা ধার্য করে দেয় সেই দিনে ডিফেন্ডেন্ট যেন আদালতে উপস্থিত থাকে। এইটাই হচ্ছে আসলে সমন দিয়ে আসলে ডিফেন্ডেন্টকে ডাকা কিংবা অ্যাপিয়ার করার জন্য, আদালতে তার জবাব দেওয়ার জন্য আদালতে ডাকাকে আমরা সমন বলি। সো সার্ভিস অফ সমন এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্টেজ। এটা এই সার্ভিসের সমনে ইরেগুলারিটি অনেক সময় দেখা যায় এবং এটা কোনো প্রপার সার্ভিস মানে এটার কোনো ডিউ অথবা প্রপার সার্ভিস না। এটা একটা এমন ধরনের স্টেপ যেটা আদালত গ্রহণ করবে, যেটা মাধ্যমে মূলত ডিফেন্ডেন্টকে আদালতে তলব করা হবে। তো সমনটা কি সময় মতন পাঠানো হয়েছে কিনা এবং সেই সমন যদি পাঠানোর পরে আবার সেটা ফেরত আসে, সেটা কোন সময়ে ফেরত আসলো এবং এটার এই বিষয়ে প্রসেস সার্ভার যে সে এই বিষয়ে কি বললো, এবং অর্ডার 5 এর মধ্যে রুল 69 থেকে 84 অফ দ্য সিআরও ভলিউম 1 এ বলা আছে যে এই প্রসেস সার্ভার কিভাবে করে, অর্থাৎ প্রভিশন রিলেটিং টু সার্ভিস, এখানে কিভাবে সে সার্ভিসটা দিবে সেই সম্পর্কে অর্ডার 5 এ রুল 69 থেকে 84 এর সিআরও তে বলা আছে যে সার্ভিস প্রোভাইডার অথবা প্রসেস সার্ভার যিনি, সে এখানে কিভাবে করে সমন জারি করবে সেই পদ্ধতি সম্পর্কে বলা আছে। তো যদি আমরা বলি যে এই যে সমন জারি করা কে আসলে বলা হচ্ছে যে আসলে সমন হচ্ছে একটা সার্ভিস দেয়া, যে অপোজিট পার্টিকে আদালতের সামনে ডেকে নিয়ে আসা, যে সম্পর্কে অর্ডার 5 এবং রুল 17 এ বলা আছে যে প্রসিডিউর ফর সার্ভিস বাই affixing a copy of the summon on the outer door or at any other conspicuous part of the house of the defendant. ডিফেন্ডেন্টের মানে বোধগম্য কিংবা ঘরের বাহিরে কিংবা এমন একটি পার্টে, বাড়ির এমন একটি জায়গায় এটাকে দিতে হবে যেন ডিফেন্ডেন্ট এই সম্পর্কে জানতে পারে। সো জাজ মাস্ট বি ব্যাপারে ভেরি মাচ কেয়ারফুল বিফোর একসেপ্টিং সার্ভিস অফ বাই অ্যাফিক্সেশন। এই ক্ষেত্রে মানে বিষয়টা পুরোপুরি নির্ভর করবে হচ্ছে সার্ভিস প্রসেস সার্ভারের উপরে যে কিভাবে করে এটাকে আসলে
সমনটাকে জারি করা হয় ডিফেন্ডেন্টকে অ্যাপিয়ার করানোর জন্য। এই অর্ডার 5 এবং রুল 17 পড়বেন, যেখানে পদ্ধতিটা অর্থাৎ সমনটা কিভাবে করে মানে ঝুলিয়ে দেওয়া হবে কিংবা কিভাবে তলব করা হবে ডিফেন্ডেন্টকে সেই সম্পর্কে বলা হয়েছে। তো কিভাবে সার্ভিসটা দেওয়া হবে সেই সম্পর্কে বলছে যে যখন ডিফেন্ডেন্ট অথবা তার এজেন্ট রিফিউজ করে টু সাইন দ্য অ্যাকনলেজমেন্ট, সেই ক্ষেত্রে কি করবে আদালত? যদি ডিফেন্ডেন্ট এই যে একটা মামলা যে তার বিরুদ্ধে হয়েছে, ডিফেন্ডেন্ট কিংবা তার এজেন্ট যদি এখানে অ্যাকনলেজমেন্টে সাইন করতে রিফিউজ করে, অথবা ডিফেন্ডেন্ট যদি অ্যাবসেন্ট থাকে, অথবা যদি তাকে রিজনেবল টাইমের মধ্যে খুঁজে না পাওয়া যায়, এবং তার যদি কোনো অথরাইজড এজেন্টও না থাকে, অথবা যে ব্যক্তি এখানে উপস্থিত হবে সেও যদি না থাকে, সেই ক্ষেত্রে এখানে কি করা হবে? সেই ক্ষেত্রে এটা একটা বিশেষ একটা সার্কামস্ট্যান্সের সৃষ্টি হয়। সেই ক্ষেত্রে ফ্যাক্টস এবং সার্কামস্ট্যান্স অনুযায়ী এই সমনটা আবার রিটার্ন করে। সো সেই ক্ষেত্রে কেন এই সমনটা দেওয়া সম্ভব হলো না এবং কেন পার্টিকে জানানো সম্ভব হলো না সেটা কিন্তু উল্লেখ করা হয়, এবং পরবর্তীতে আবার নোটিশ দেওয়া হয়। যদি তার মধ্যেও ফেরত না আসে তাহলে কিন্তু হুলিয়া জারি হতে পারে। সো এই যে এই বিষয়গুলো আমরা অর্ডার থেকে এবং রুল থেকে এই জিনিসগুলো পড়ে নিবেন, সমনের রুল গুলা। তবে স্পেসিফিক্যালি একদম রুল ধরে ধরে যে কোশ্চেন করব এরকম না। তবে আমরা একটা যেহেতু প্রিন্সিপালস অফ সিভিল লিটিগেশন অর্থাৎ সিভিল মামলার পদ্ধতি, অর্থাৎ পদ্ধতি পড়ার ক্ষেত্রে এইগুলা একটু আমরা রিভিশন করে যাব যে কিভাবে সমন জারির পদ্ধতিটা। তাই সমন জারির পদ্ধতি করবেন। পরবর্তীতে পার্টিস টু দ্য সুট, আপনাদেরকে আমি একটা বই ফলো করতে বলেছি, জাস্টিস হামিদুল হক স্যারের বইটা ফলো করতে বলেছি, যেখানে সুটটা কিভাবে পার্টিস টু দ্য সুট অর্থাৎ এই সুটের পার্টি যারা হচ্ছে এখানে কারা, নেসেসারি পার্টিস। অনেক সময় দেখা যায় মামলার মধ্যে যে পার্টির কোনো ইন্টারেস্ট নাই সেই পার্টি অনেক সময় মামলার পার্টি হিসেবে চলে আসে। এখানে আসলে এটা ডিসাইড করা খুবই কঠিন যে কোন পার্টিটা এখানে মামলার পার্টি হিসেবে সম্পৃক্ত। অনেক পার্টিদেরকে আসলে মামলার মধ্যে সম্পৃক্ত করা হয়। সো এই বিষয়ে কিন্তু নেসেসারি পার্টিস আসলে কারা এই সম্পর্কে নাথিং ইজ এক্সপ্লেইনড ইন দ্য কোড অফ সিভিল প্রসিডিউর। So the person whose right to relief arises out of the same act or transaction or series of act or transaction may join as plaintiff, অর্থাৎ এইখানে যে ব্যক্তির অধিকার কিংবা যে কোনো রিলিফ চাইছে, অথবা যে ব্যক্তির সামহাউ কোনো ট্রানজাকশন ক্রিয়েট হয়েছে এই ডিসপিউটের সাথে, অথবা যে ব্যক্তি এইখানে কোনো ইন্টারেস্ট ক্লেম করতে পারে, কোনো বিষয় নিয়ে ইন্টারেস্ট ক্লেম করতে পারে, তাকেই বলা হচ্ছে প্লেইন্টিফ। এবং অন দ্য আদার হ্যান্ড all parties against whom any right or relief exist, যে ব্যক্তির বিরুদ্ধে করা হচ্ছে তারা সবাই হচ্ছে ডিফেন্ডেন্ট। এবং কারা পার্টি হবে কারা পার্টি হবে না এই বিষয়ে স্পষ্টত কোনো কিছুই আসলে কোড অফ সিভিল প্রসিডিউরে বলা নাই। সুট ফর পার্টিশনের কথা আমরা বলতে পারি যে সুট ফর পার্টিশন যেটা, পার্টিশন সুটের মধ্যে কো শেয়ারার যারা, অল দ্য কো শেয়ারার এখানে পার্টিস মানে দোজ who have the right of inheritance অথবা যারা পারচেজের মাধ্যমে মালিকানা ক্লেম করতে পারে তারাই হচ্ছে এই পার্টিশন সুটের মধ্যে নেসেসারি পার্টিস হিসেবে গণ্য হবে। সো এখানে অ্যাকচুয়ালি যে ব্যক্তি মানে পজিশন ক্লেম করতে পারবে কিংবা যে ব্যক্তি আসলে নেসেসারি পার্টি হিসেবে তাকেই গণ্য করা হবে যে কোনো স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টের সাথে জড়িত থাকবে কিংবা যার যে কোনো পজিশন ক্লেম করতে পারবে, দোজ আর দ্য নেসেসারি পার্টিস। তাহলে আমরা বলতে পারি যার হচ্ছে রাইটস ইন্টারেস্ট যে ব্যক্তি ক্লেম করতে পারে তাকে আমরা নেসেসারি পার্টিস বলবো, এবং মামলার মধ্যে সেই ব্যক্তির সম্পৃক্ততাই থাকবে। সো এরপরে আমরা চলে আসবো রিটেন স্টেটমেন্ট। রিটেন স্টেটমেন্ট সম্পর্কে বলা আছে অর্ডার 8 এ। রিটেন স্টেটমেন্ট বলতে বোঝানো হয় লিখিত জবাব, অর্থাৎ এই যে প্লেইনটা দেয়া হলো, প্লেইন্টের প্রত্যেকটা ক্লেইমেরই লিখিত জবাবকেই আমরা রিটেন স্টেটমেন্ট বলি। আর প্লেইন প্লাস রিটেন স্টেটমেন্ট এই দুইটাকে মিলে বলা হয় প্লিডিংস। তাহলে প্লিডিং বলতে বোঝানো হয় প্লেইন্ট এবং রিটেন স্টেটমেন্ট, আর প্লেইন্টের লিখিত জবাবটাই হচ্ছে এই রিটেন স্টেটমেন্ট, এবং প্লেইন্টের মধ্যে যে কথাগুলোকে উল্লেখ করা হবে প্রত্যেকটা কথার জবাবই কিন্তু এই লিখিত জবাবে পার্টিকে উল্লেখ করতে হবে। সো এখানে যখন সমনটা ডিউলি সার্ভ টু দ্য ডিফেন্ডেন্ট, সেই ক্ষেত্রে ইফ হি অ্যাপিয়ার্স বিফোর দ্য কোর্ট হি হ্যাভ টু ফাইল আ ভোকালতনামা, অর্থাৎ আদালতে একটা উপস্থিত হতে গেলে একটা ভোকালতনামা ফিক্স করতে হবে, এবং সেই অনুযায়ী রিটেন স্টেটমেন্টের মধ্যে ডেট, টাইম এবং কখন সে এই
এই তলবটা পেলো এবং সে এইখানে কি কি উত্তর দিচ্ছে সবকিছুই কিন্তু এখানে সঠিকভাবে দিতে হবে। অর্থাৎ প্লেইন্টে যা লেখা আছে প্রত্যেকটি পয়েন্টের উত্তরই হচ্ছে written statement কিংবা লিখিত জবাব। আর the date for filing written statement may be fixed but time for filing such a statement shall not exceed 2 months. আপনার রিটেন স্টেটমেন্টের জন্য কোনো ধরনের স্পেসিফিক ডেট না থাকলেও এখানে কিন্তু বলা হচ্ছে যে এই রিটেন স্টেটমেন্টের মানে অর্থাৎ লিখিত জবাবটা দিতে যেন 2 মাসের বেশি দেরি না হয়। সো রিটেন স্টেটমেন্ট উইল বি কনসিডার্ড অ্যাজ অ্যাডমিশন অফ ফ্যাক্টস। অর্থাৎ আমি এই বিষয়টাকে কত মানছি না সেটাই হচ্ছে আমি সেটার বিষয়ে যখন আমি অপোজিট অ্যান্সার দিচ্ছি অথবা আমি লিখিত জবাব দিচ্ছি, কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মতনই এই লিখিত জবাবটাকে দেয়া হয়। সো এটাকে আমরা বলতে পারি যে রিটেন স্টেটমেন্ট উইল বি কনসিডার্ড অ্যাজ অ্যাডমিশন অফ ফ্যাক্টস বাই দ্য ডিফেন্ডেন্ট। ডিফেন্ডেন্টের মাধ্যমে কোনো একটা বিষয়বস্তুকে অ্যাডমিট করা, অর্থাৎ অ্যাডমিট করে সেটার উত্তর দেয়া, অর্থাৎ মামলা হলে সেটার উত্তর দেওয়াকে আমরা রিটেন স্টেটমেন্ট বলি। সো ডিফেন্ডেন্ট ডিনাইজ অ্যান এলিগেশন, সাধারণত সবসময় ডিফেন্ডেন্ট একটা মামলার যে এলিগেশনটা আছে সেই এলিগেশনটাকে ডিনাই করে। সো এই ডিনাইটা যেন হয় ভেরি মাচ ক্লিয়ারলি and it is provided in rule 3 order 8 এ বলা স্পেসিফিক, অর্থাৎ আপনাকে ডিনাই যে আপনি করছেন রিটেন স্টেটমেন্ট মানেই তো হচ্ছে প্লেইন্টের জবাব, এই প্লেইন্টের জবাবটা যেন সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট হয়, এখানে যেন কোনো বগনেস অথবা আনক্লিয়ার অথবা কোনো ধরনের স্পেসিফিকেশনে প্রবলেম না থাকে। দ্যাট ইজ সেইড ইন রুল 3 অর্ডার 8। অর্থাৎ আপনার লিখিত জবাব হতে হবে ভেরি মাচ স্পেসিফিক এবং এমন ভাবে দিতে হবে যেন ইট ইজ সাফিসিয়েন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য অ্যান্সার্স হুইচ ইজ দ্য অ্যান্সার অফ দ্য প্লেইন্টের অ্যান্সার গুলাই তো হচ্ছে রিটেন স্টেটমেন্ট। সো প্রি ট্রায়াল প্রসিডিউরের মধ্যে অর্ডার 10 অফ দ্য কোর্ট সম্পর্কে আমি একটু বলবো যে অর্ডার 10 এ বলা আছে যে প্রি ট্রায়াল প্রসিডিউর। আমরা জানি যে সিভিল মামলার কয়েকটা স্টেজ আছে, যে স্টেজগুলোর মধ্যে আমরা বলি প্রি ট্রায়াল, ট্রায়াল এবং পোস্ট ট্রায়াল। এই প্রি ট্রায়াল স্টেপের মধ্যেই আমরা রিটেন স্টেটমেন্টটাকে নিয়ে আলোচনা করি। সো ইট ইজ আ প্রি ট্রায়াল প্রসিডিউর, যেখানে আদালতে এটাকে বলা হচ্ছে যে দিস প্রসিডিউর ইজ নট ইউজড, বাট এখানে আদালতের মধ্যে কিন্তু এই প্রি ট্রায়াল কিংবা পোস্ট ট্রায়াল এরকম কোনো প্রসিডিউর ব্যবহার করা হয় না। কিন্তু আমরা যখন পড়াশোনা করছি এই পড়াশোনার সুবিধার্থে আমরা এই 3টা স্টেজে সিভিল মামলাকে সাজিয়ে আমরা পড়ি। সো এখানে কোর্ট আমরা জানি যে এই যে আমরা যে পদ্ধতিতে সিভিল মামলা অথবা ক্রিমিনাল মামলা স্টেজেস গুলা পড়ি, এইভাবে কিন্তু আসলে একদম হুবহু এত স্ট্রং ওয়েতে আদালতে কিন্তু মামলা এইভাবেই কিন্তু করা হয় না, বিকজ অল কোর্টস আর ভেরি মাচ ওভারবার্ডেন। সো ইট ইজ ডিজায়ারেবল টু ইউজ দ্য প্রসিডিউর হুইচ মে গ্রেটলি হেল্প দ্য কোর্ট টু অ্যাসার্টেন দ্য রিয়েল পয়েন্টস অফ কন্ট্রোভার্সি বিটুইন দ্য পার্টিস। পার্টির মধ্যে যে কন্ট্রোভার্সিটা অর্থাৎ যে বিষয়টা নিয়ে সমস্যা, সেই বিষয়টাকে অ্যাসার্টেন করা কিংবা সেই বিষয়টাকে সুনির্দিষ্ট করাই হচ্ছে আদালতের কাজ। সো আদালত আসলে কিন্তু যেহেতু ওভারবার্ডেন মামলা নিয়ে, আদালত কিন্তু আসলে এই সিভিল মামলা স্টেজ নিয়ে পড়ে নাই দ্যাট এইটার পরে এইটাই করতে হবে, এটার পরে এটাই করতে হবে। দ্যাট ইজ নট দ্য ফ্যাক্ট, বাট দ্য ফ্যাক্ট ইজ টু অ্যাসার্টেন দ্য ম্যাটার, অর্থাৎ ইস্যুটাকে অথবা রিয়েল পয়েন্টটাকে, পিন পয়েন্টটাকে এখানে তুলে ধরাটাই কিন্তু আদালতের মূল কাজ। So it is true that a party is not bound to admit any allegation or claim made by other party, but any admission of an act can be treated as conclusive. আপনি যে প্লেইন্টের মধ্যে যে কথাগুলা বলা আছে সেটার উত্তরটাই হচ্ছে লিখিত জবাব। আপনি যদি কোনোটার উত্তর না দেন তার মানে হচ্ছে আপনি এই বিষয়টাকে মেনে নিচ্ছেন, অর্থাৎ ইউ আর অ্যাডমিটিং দ্য ফ্যাক্ট এন্ড দ্যাট ক্যান বি ট্রিটেড অ্যাজ কনক্লুসিভ ট্রুথ বিফোর দ্য কোর্ট। সো প্লেইন্টের মধ্যে যে জিনিসটা থাকবে, যে পয়েন্টগুলো থাকবে, সেই পয়েন্টগুলোর সঠিকভাবে ডিনায়াল মানেই হচ্ছে রিটেন স্টেটমেন্ট। আপনি যদি কোনো একটা ডিনাই না করেন তার মানেই হচ্ছে আপনি ওই ব্যাপারটাকে অ্যাডমিট করে নিলেন যে হ্যাঁ আমি এটা মেনে নিচ্ছি, এবং আদালত কিন্তু সেটাকে কনক্লুসিভ হিসেবে ধরবে। যে কারণে once the court ascertains the preparedness of the parties as how far they admit each other's case, it may help the court to proceed with the suit without wasting further time and may try the suit by framing only those issues on which the parties fail to agree। যে বিষয়গুলোর উপরে আসলে পার্টি একমত হতে পারছে না, শুধুমাত্র সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আদালত আসলে ডিল করবে। সো হিয়ার দ্য ফ্যাক্ট ইজ, আপনি যখন
প্লেইন্ট উপস্থাপন করছেন সেটার লিখিত জবাব যখন আদালতে আপনি দিচ্ছেন, তার মানে হচ্ছে প্লেইন্টের প্রত্যেকটি পয়েন্টই কিন্তু দিতে হবে। এই জিনিসটা কিন্তু না দিলে এই বিষয়গুলোকে অ্যাডমিট করা হবে। আর কোনো পার্টি যদি কোনো একটা পয়েন্ট ফেইলিওর হয় তাহলে সেটাকে কনক্লুসিভ হিসেবেও আদালত ধরতে পারে। যে কারণে কোনো ইস্যুতে যদি পার্টি একমত না হতে পারে তাহলে সেই জিনিসটাকেই কিন্তু আদালত মূলত পর্যবেক্ষণ করবে। নাও আমরা এডিআর নিয়ে সামান্য একটু আলোচনা করব, কারণ হচ্ছে রিটেন স্টেটমেন্টের পরেই তো আমাদের এডিআর প্রসেসের কথা আদালতে বলা আছে। আচ্ছা, তার আগে আপনারা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, এডিআর কি এখন ম্যান্ডেটরি সিভিল মামলার মধ্যে? whether ADR is a mandatory process in civil স্যার proceeding? এবার রিসেন্টলি দিদার স্যারের ক্লাস থেকে জানতে পারলাম এটা ম্যান্ডেটরি, তবে এটা আমরা আগে জানতাম যে ম্যান্ডেটরি ছিল না। কেন আপনারা এটা আগে জানতেন যে ম্যান্ডেটরি ছিল না? আপনাদের এডিআর কে ম্যাম পড়িয়েছে? এটা আমি পড়াইনি। 2012 ম্যান্ডেটরি করা হয়েছে। একটা রুলের ব্যাপারটা আমাদের ক্লিয়ার ছিল না ম্যাডাম, এটা মানে পড়িয়েছেন যিনি তিনি বলেছেন কিনা আমাদের মনে নাই, তবে আমি ব্যক্তিগতভাবে এই জিনিসটা জানতাম না। আপনাদেরকে এডিআর কে পড়িয়েছে? আমি পড়িয়েছি না। ওই সিভিলের না এটাতে ম্যাম, এডিআর আপনি এডিআর এর বাইরে যেটা ছিল আর এমনি সিভিলের মধ্যে যেটা এডিআর ছিল সেটা তো আপনি আগে আমাকে বলেন আপনাদের এডিআর কে পড়িয়েছে, আমি পড়িয়েছি কিনা। না, এডিআর এর মূল সাবজেক্ট ম্যাম, যেটা সেটা আপনি ফারজানা ম্যাম পড়াননি। পড়াইছে। ম্যাম এডিআর আমাদের আপনি এডিআর পড়ানো হয়েছে দুইটা টিচার দিয়ে। ম্যাম ফার্স্ট টাইম আমাদের ফারজানা ম্যাম ক্লাস নিছিল, তারপর ম্যাম চলে গেছে, দেন ম্যাম আমাদের আফনান স্যার ক্লাস নিছিল লাস্টের দিক দিয়ে, বাট ম্যাম ওইটা একটু বেশি ক্লাস বোঝামিল ছিল। মিসম্যানেজমেন্ট হয়ে গেছে। আপনাদেরকে ভাইবা বোর্ডে এই প্রশ্নটা করা হয়েছিল যে এডিআর কি ম্যান্ডেটরি প্রসেস কিনা। জি প্রথম ম্যাম। কথা হচ্ছে কোড অফ সিভিল প্রসিডিউরের অ্যামেন্ডমেন্ট কত সালে হয়েছে? বলেন। ম্যাডাম আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন কত সালে হয়েছে? কোড অফ সিভিল প্রসিডিউরের অ্যামেন্ডমেন্ট হয়েছে কত সালে? বলে না কেউ। 2003 সালে। ঠিক আছে, ওই অ্যামেন্ডমেন্টের মাধ্যমেই নিয়ে আসা হয়েছে এডিআর প্রসেস, অর্থাৎ এডিআরটাকে ইনক্লুড করা হয়েছে ইন দ্য কোড অফ সিভিল প্রসিডিউর ইন দ্য ইয়ার অফ 2003। এই 2003 সালে বলা হয়েছে যে এডিআর করতে হবে যদি পার্টি চায়, আর 2012 সালে বলা হয়েছে যে এটা একটা ম্যান্ডেটরি প্রসেস। আদালত এটা ম্যান্ডেটরিলি পার্টিকে জানাবে, পার্টি যদি এগ্রি করে তাহলে এডিআর এ যাবে, কিন্তু আদালতকে অবশ্যই এডিআর প্রসেসে যাওয়ার জন্য পার্টিকে জানাতে হবে যে তোমরা চাইলে এখানে এডিআর করতে পারো। বাট ইফ দ্য পার্টি ডিনাইস, যদি পার্টি একমত না হয় তাহলে তার জোর করে আপনি এডিআর করাতে পারবেন না। সো 2003 সালে বলা হয়েছে যে এডিআর প্রসেসটাকে ইনক্লুড করা হয়েছে, দ্যাট ইজ সেকশন 89 A B C, এগুলা ইনক্লুড করা হয়েছে, এবং পরবর্তীতে এডিআর প্রসেসটাকে আরো বেশি এনলার্জ করা হয়েছে ইন দ্য ইয়ার অফ 2012, দ্যাট ইজ সেই যে পার্টিকে অবশ্যই জানাতে হবে যে টু ইনভলভ দ্য এডিআর প্রসেস, বাট ইফ দ্য পার্টি ডিনাইস, এডিআর করতে যদি তারা ডিনাই করে তাহলে কিন্তু জোরপূর্বক পার্টিকে এডিআর করানো যাবে না, পার্টিকে এডিআর করার কথা বলতে হবে ইট ইজ নাও আ ম্যান্ডেটরি প্রসেস। অর্থাৎ এটা কার ম্যান্ডেটরি প্রসেস? নট ফর দ্য পার্টি, ইট ইজ বাই দ্য কোর্ট, আদালতের ম্যান্ডেটরি প্রসেস। অর্থাৎ ইট ইজ ইন দ্য স্টেজ অফ সিভিল প্রসিডিং, মামলার প্রসিডিং এর মধ্যে এখন এটা ম্যান্ডেটরি। এখন পার্টিকে বলা হবে, এখন পার্টি যদি কোনোভাবে এগ্রি না করে তাহলে করাতে পারবে না, আদারওয়াইজ এডিআর করতে পারবে। সো আমরা এই রিটেন স্টেটমেন্টের পরেই চলে আসি হচ্ছে এডিআর প্রসেসে। এডিআর প্রসেসের মধ্যে বলা আছে, আপনারা জানেন যে বিভিন্ন মোডস অফ এডিআর আছে। এডিআর ইজ অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, দ্যাট মিন্স বিকল্পভাবে বিরোধ নিষ্পত্তি করা, অর্থাৎ নিজেরা বসে বাই সেটেলমেন্ট, নিজেরা যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে সমস্যার সমাধান করতে চায় তাহলে এডিআর প্রসেসের মাধ্যমে মামলা সমাধান করতে পারে। সো সেইখানে কয়েকটা মোড অফ এডিআর আছে, দ্যাট ইজ মেডিয়েশন, আরবিট্রেশন, কনসিলিয়েশন, নেগোসিয়েশন। এইখানে এই যে চারটা মোডের কথা আমি বললাম, সেই চারটা মোডের মধ্যে নেগোসিয়েশন এবং কনসিলিয়েশনটা একই রকম, মেডিয়েশন, নেগোসিয়েশন এন্ড আরবিট্রেশন, এই তিনটা হচ্ছে মূল মোডস অফ এডিআর। বাট এডিআর চলাকালীন অবস্থায় পার্টি যদি এডিআর করতে ডিনাই করে তাহলে এডিআর
কার্যকর হবে না। কিন্তু এডিআর এর যদি মেনে নিয়ে যদি পার্টি আদালতের সামনে থেকে কোনো রায় পেয়ে যায়, তাহলে হোয়াট উইল বি দ্য কনসিকুয়েন্স? অর্থাৎ আমি মেনে নিলাম যে আমি এডিআর করছি, এরপরে যে রায়টা আদালত দিবে সেই আদালতের রায়টা কি পার্টি মানতে বাধ্য কি বাধ্য নয়? সেই রায়টা আদালতের রায়টাকে পার্টি মানতে বাধ্য। এবং এডিআর যখন হবে, পার্টিরা কিন্তু কি করতে পারবে না, আপিলে যেতে পারবে না। বিকজ আপিলের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু কি হয়ে যায়, ভেরি মাচ লিমিটেড হয়ে যাবে। ইন কেস অফ যখন এডিআর করা হবে, তখন এই জায়গাটা অনেক লিমিটেড হয়ে যায়, খুব সহজে ইয়া করা যায় না, মানে খুব সহজে আপনি আপিল করতে পারবেন না, আপনি রিভিউ করতে পারবেন, অর্থাৎ এখানে কোনো কারেকশন অর্থাৎ মিস্টেক অফ ফ্যাক্ট দেখিয়ে রিভিউ করতে পারেন, আর রিভিশনের জন্য আদালতে অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু আপিল করার যে ওয়েটা, সেই ওয়েটা কিন্তু লিমিটেড হয়ে যায়। সো আমরা এখন যাব হচ্ছে অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিং এ। আমরা এখন বললাম প্লেইন প্লাস রিটেন স্টেটমেন্ট, প্লেইন প্লাস রিটেন স্টেটমেন্ট ইকুয়াল টু প্লিডিংস, অর্থাৎ এই দুইটা সম্মিলিত ভাবেই বলা হয় প্লিডিং কিংবা আরজি। সো আরজি কি অ্যামেন্ডমেন্ট হতে পারে? অর্থাৎ আরজিতে কি কোনো পরিবর্তন আনা সম্ভব? আমি যদি লিখি রহিম, পরবর্তীতে কি আমি সেখানে কুদ্দুস লাগাইতে পারবো? কিংবা আমি যদি বলি 50 বিঘা জমি, সেখানে কি আমি 100 বিঘা করতে পারবো? অর্থাৎ আমি কি এখানে সংশোধন করতে পারবো কিনা? হ্যাঁ, ইট ইজ সেড ইন অর্ডার 6, যেখানে বলা হচ্ছে যে অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিং, দ্য প্রসিডিং অফ অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিংস, কিভাবে প্লিডিং কে চাইলে পরিবর্তন করা যায়। সো প্লিডিং শ্যাল কন্টেইন অনলি আ স্টেটমেন্ট ইন আ কনসাইন্স ফর্ম অফ আ ম্যাটেরিয়াল ফ্যাক্টস। আমরা প্লিডিং বলতে যেটা বুঝি, কোন বিষয়বস্তু যেটা আসলে পার্টি আদালতের সামনে তুলে ধরছে। কেন তুলে ধরছে? বিকজ পার্টি কোনো কিছু আদালতের সামনে প্রমাণ করতে চায়। দ্যাট ইজ আই ক্লেম দিস ল্যান্ড, আমি এই ল্যান্ডটা ক্লেম করছি, আমার এটা চাই, কিংবা দিস প্রপার্টি বিলংস টু মি, অর্থাৎ আমি এই প্রপার্টিটাকে ক্লেম করছি। সো প্লিডিং ইজ নাথিং বাট দ্য ক্লেম বিফোর দ্য কোর্ট। আদালতের সামনে আমার কোনো চাওয়াই হচ্ছে প্লিডিং বলতে পারি। সো এভরি pleadings have some material facts, এবং এটার মধ্যে কিছু ম্যাটেরিয়াল ফ্যাক্ট থাকে, এবং প্লেইনটিফ এটাকে সাধারণত ডিফেন্ডেন্ট, প্লেইনটিফ একটা ক্লেম করে এবং ডিফেন্ডেন্ট সেটাকে আসলে ডিনাই করে কিভাবে? ম্যাটেরিয়াল ফ্যাক্ট, অর্থাৎ বিষয়বস্তু এখানে নিয়ে আসে। ফ্যাক্ট বলতে কি বোঝানো হয়? কিছু বিষয় এখানে ইনক্লুড করা হয়। সো এন্ড দ্য অবজেক্ট and purpose of pleading is to pinpoint the controversy between the contending parties. দুইটা যে পার্টি, অর্থাৎ কন্টেস্টিং পার্টি যারা, সেই পার্টিদের কিছু অবজেক্ট এবং কিছু পারপাস আদালতের সামনে তুলে ধরাই কিন্তু প্লিডিং। সো এখানে যদি কোনো ধরনের কারেকশন করতে হয়, সেইখানে কিভাবে কারেকশন করা যাবে সেই সম্পর্কে অর্ডার 6 রুল 17 এবং 16 এ বলা আছে, রুল 16 এ বলা আছে যে কোর্ট মে ইটসেলফ এট এনি স্টেজ অফ দ্য প্রসিডিং, আদালতে মামলার যে কোনো মানে প্রসিডিং চলাকালীন অবস্থায় যে কোনো সময় কোন বিষয় অর্থাৎ প্লিডিংস এর মধ্যে অ্যামেন্ডমেন্ট কিংবা সংশোধন হতে পারে। কখন হতে পারে? ইফ ইট ইজ আননেসেসারি অ্যান্ড স্ক্যান্ডালাস, এটা যদি অপ্রয়োজনীয় অথবা কি স্ক্যান্ডালাস হয়, অর্থাৎ এই জিনিসটা যদি বিষয়টা যদি সামঞ্জস্যপূর্ণ না হয় এবং এটা যদি প্রিজুডিশিয়াল অথবা এম্বারাসিং হয়, অর্থাৎ এটা যদি বানানো হয়, অথবা যদি ফেয়ার ট্রায়ালের মধ্যে অর্থাৎ এই মামলার মধ্যে চালনার ক্ষেত্রে এটা যদি ডিলে সৃষ্টি করে, সেই ক্ষেত্রে বিশেষে এই প্লিডিংটাকে অ্যামেন্ডমেন্ট করার জন্য আদালত কি করতে পারে? সুমোটো পাওয়ার ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ সুমোটো পাওয়ার বলতে আমরা কি বুঝি? আদালতের নিজস্ব ক্ষমতা। সো দ্য কোর্ট সুমোটো মে ডিসাইড ইভেন এগেইনস্ট দ্য উইল অফ দ্য পার্টি টু দ্য সুট, অর্থাৎ পার্টি যদি নাও চায় তবুও কিন্তু প্লিডিং এর মধ্যে যদি আননেসেসারি স্ক্যান্ডালাস অথবা এম্বারাসিং কোনো কিছু থাকে, দেন দ্য কোর্ট মে অ্যাপ্লাই দ্য সুমোটো পাওয়ার, আদালত নিজস্ব ক্ষমতা প্রয়োগের মাধ্যমে অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিং করতে পারে। সো নরমালি প্লিডিংস যখন ইররিলেভেন্ট হয়ে যায় অথবা যখন একটা প্লিডিংসটাকে সামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে না কিংবা অ্যাম্বিগুয়াস কিংবা অপরিষ্কার, অপরিচ্ছন্ন, আনপ্লিজেন্ট অথবা আনকাইন্ড অ্যাটাক টু দ্য পার্টি অথবা মিথ্যা মামলা বলে মনে হচ্ছে, অথবা ফ্যাক্টস এবং সার্কামস্ট্যান্স অফ দ্য কেস যেটা আদালতের সামনে উপস্থাপন করা হয়েছে দ্যাট ইজ নট অ্যাকর্ডিংলি আদালতের সামনে সঠিকভাবে উপস্থাপন করতে
করতে পারে নাই পার্টি, সেই ক্ষেত্রে আদালত বলতে পারে টু অ্যামেন্ড দ্য প্লিডিং। সো রুল 17 এর মধ্যে বলা আছে যে পার্টি মে মুভ দ্য কোর্ট ফর অ্যামেন্ডমেন্ট অফ দিস প্লিডিং। আবার পার্টি 16 এ বলা আছে কোর্ট বলতে পারে, আর 17 এ বলা আছে পার্টি বলতে পারে, যে পার্টি কি করতে পারে, অ্যামেন্ডমেন্ট করার জন্য আদালতে মুভ করতে পারে। সো এখানে আদালত যে জিনিসটা দেখবে, যদি পার্টি অ্যামেন্ডমেন্ট করার জন্য আদালতের কাছে অ্যাপ্লাই করে, সেই ক্ষেত্রে court has given wide power to allow either party to amend his pleading provided such amendment is found to be necessary। অর্থাৎ আদালতের কাছে এটাকে প্রয়োজনীয় মনে হতে হবে। যদি আদালত সেটাকে প্রয়োজন মনে করে যে হ্যাঁ, this pleading is necessary, if this amendment of the pleading is necessary, in that case only the court can agree to give the amendment অথবা to apply or to provide the or to allow the parties to amend the proceeding অথবা to amend the pleadings টাকে amendment করার জন্য কোর্ট দিতে পারে, কোর্ট থেকে অ্যালাউ করতে পারে। আর যদি কোর্ট অ্যালাউ না করে, সেই ক্ষেত্রে কিন্তু প্লিডিংটাকে কি করা যাবে না, অ্যামেন্ডমেন্ট করা যাবে না। সো অ্যাজ অ্যান অ্যাপিল ইজ কনসিডার্ড, যখন কোনো আপিল করা হবে, অর্থাৎ অ্যামেন্ডমেন্ট করার জন্য যদি কোনো আপিল করা হয়, তাহলে অবশ্যই আদালতকে এখানে অ্যালাউ করতে হবে। সো আবার আপিলের স্টেজে যে মামলা উপরে যে, অর্থাৎ আপিলে যেও কিন্তু অ্যামেন্ডমেন্ট হতে পারে। সো দুইটা বিষয় বললাম, যে অ্যামেন্ডমেন্ট হতে পারে পার্টিজ এর মাধ্যমে অথবা আদালত নিজেও অ্যামেন্ডমেন্ট করতে পারে। আচ্ছা, আজকে এই পর্যন্ত বললাম। নেক্সট ক্লাসে আপনাদের হাতে হোপফুলি বই আছে কিনা? আছে ম্যাডাম। আচ্ছা, আমি একটু আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে কোড অফ সিভিল প্রসিডিউর স্টেজেস অফ সিভিল লিটিগেশন একবার একটু গো থ্রু করার পরে এই যে হাঙ্কি পাঙ্কি কিছু কোশ্চেন আছে, যেরকম মনে করেন যে কেন সিভিল প্রসিডিং এ দেরি হয়। অ্যাজ ইউ আর দ্য স্টুডেন্ট অফ LLM, আপনারা যেহেতু মাস্টার্স এর ছাত্র, আপনাদের জন্য কোশ্চেন গুলা হচ্ছে একটু ওয়াইডার সেন্সে, দ্যাট ইজ আপনার একাডেমিক কথাবার্তা কম, কিন্তু কোর্টের ভিতরের কথাবার্তা বেশি। সো আমার প্ল্যানটা হচ্ছে এরকম, এট ফার্স্ট আমরা একটু একাডেমিক বিষয়গুলো নিয়ে আলোচনা করি, তারপরে আমরা এই যে কেন সিভিল মামলা করতে দেরি হয়, আমাদের মধ্যে সমস্যাটা কোথায়, আমাদের কোর্টের স্ট্রাকচারের প্রবলেম কোথায়, কেন আমাদের অ্যাম্বিগুইটি হচ্ছে, এই জিনিসগুলো আমি একটু পরে আলোচনা করতে যাচ্ছি। আপনাদের কি কোনো সমস্যা আছে? আমার আমার আমি যে প্ল্যানিং এ আপনাদেরকে পড়াচ্ছি, সেই প্ল্যানিংটা কি আপনাদের পছন্দ হচ্ছে কিনা? জি ম্যাম, ঠিক আছে। I also need your opinion. আমি আপনাদের অপিনিয়নও চাই, আমি শুধু পড়াই গেলে তো হবে না। মানে আমি জানি আপনারা সিভিল মামলার স্টেজের সম্পর্কে এবং এই যে সেকশন গুলো আমি বলছি, এগুলা সম্পর্কে আপনারা সবাই অনেক ভালো পারেন, আমি সেটা জানি, কিন্তু তারপরেও আমি একটা রিভিশন করাই দিতে চাচ্ছি, যেন অ্যাজ আপনারা তো LLM এর স্টুডেন্ট, পরবর্তীতে এটা আপনাদের কাজে দিবে, যে কারণে জি আমি ম্যাম, একটা অবশ্যই। একাডেমিক আলোচনা করতে চাচ্ছি। তো আপনারা কি বলেন আমাকে বলেন, মনের কথা খুলে বলেন। তবে আমি একটু আপনাদেরকে একটা কথা বলি, যে আসলে সিভিল লিটিগেশন বলতে তো আসলে সিভিল মামলার পদ্ধতি, এখানে আসলে কোশ্চেন গুলো আমার কিরকম হতে পারে একটা একটু আমি বলে যাই, যে সিভিল মামলা কিভাবে ফাইল হয়, কিংবা হোয়াট ইজ দ্য ট্রায়াল প্রসিডিং অথবা ট্রায়াল প্রসিডিউর অফ আ সিভিল লিটিগেশন। সিভিল সুট আসলে মানে রিজন বিহাইন্ড ডিলে ইন সিভিল সুট, এটা আমি আগামী ক্লাসে আলোচনা করব। হোয়াট আর দ্য রিজন বিহাইন্ড ডিলে ইন সিভিল সুট, সিভিল মামলা করতে দেরি হয় কেন। তারপরে একটা স্টেটমেন্ট আপনারা অনেক আগে থেকেই পড়ে আসতেছেন, দ্যাট ইজ জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড। জাস্টিস চাইতে আপনার যত দেরি হবে, জাস্টিস পেতেও আপনার ততই দেরি হবে, এবং আপনি যত দেরিতে আদালতের সামনে যাবেন, ততই কিন্তু আপনার জাস্টিসটা পাওয়াটাও আপনার পিছিয়ে যাবে। এই স্টেটমেন্ট গুলাকে নিয়ে আমরা একটু আলোচনা করব। তারপরে ক্লাসেস অফ সিভিল কোর্ট নিয়ে তো আলোচনা করেছিলাম। প্লিডিং ইজ আ ফাউন্ডেশন অফ আ কেস, এই যে প্লিডিং এর বিষয়ে আজকে আলোচনা করলাম। আমি একদম ফাইনালের আগ পর্যন্ত আপনাদেরকে ইনশাআল্লাহ, আমার প্ল্যান হচ্ছে আমি আপনাদেরকে একটু বলে দেই, বিকজ আপনাদেরও তো প্রিপারেশন নেওয়ার ব্যাপার আছে। নন অ্যাপিয়ারেন্স অফ দ্য পার্টিস এই পর্যন্ত আমি আপনাদেরকে পড়াবো। আর কোশ্চেন কিরকম থাকবে সেটার ব্যাপারে এত চিন্তা করার দরকার নাই, সাজেশন দিয়ে দিব, কিন্তু আমরা একটা রিভিশন করতে চাই। আচ্ছা, ইন দা মিন টাইম আমার যে নতুন ছাত্ররা এখানে আছেন, এই যে প্রিন্স নওশাদ, তারপরে হচ্ছে অনিক, এরা যারা আছেন, অনিক ইসলাম, টিপু, তারপরে
মিনহাজউদ্দিন, সেলিম হোসেন, আচ্ছা, এছাড়া পুরাতন। এরা কি আমার কথাবার্তা বুঝতে পারছেন যারা নতুন? জি ম্যাডাম। জি ম্যাডাম, বুঝতে পারতেছি। আচ্ছা, আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে সবার কাছে জাস্টিস হামিদুল হকের বই আছে, সেই বইটা আপনারা ফলো করবেন। ওই বইটাতে ফলো করেই মূলত আমি আপনাদেরকে একাডেমিক একটা গো থ্রু করব। তারপরে এই যে জাস্টিস ডিলে, জাস্টিস ডিনাই, কেন সিভিল মামলা করতে দেরি হয়, এই জিনিসগুলো আমি আপনাদেরকে মানে আলোচনা করব, আর কিছু আর্টিকেলের উপরে ভিত্তি করে আলোচনা করব এবং সেগুলো আপনাদেরকে প্রোভাইড করব। সেই অনুযায়ী আপনারা আবার পরীক্ষার প্রিপারেশন নেবেন, অথবা নিজেরাও কিছু কন্টেন্ট নিজেরাও এখানে করতে পারেন, ইনক্লুড করতে পারেন। সো আমি আপনাদেরকে অ্যাপিয়ারেন্স অফ দ্য পার্টিস পর্যন্ত পড়াবো। সবার হাতে তো বই আছে, আর যদি বই না থেকে থাকে তাহলে জাস্টিস মোহাম্মদ হামিদুল হক স্যারের বইটা কিনে নেবেন। এখন আমি একটু আগামী যে আপনাদের সাথে আমার আরেকটা কথা, আগামী যে 2টা ক্লাস আপনাদের সাথে আমি করতে চাচ্ছি, সেটা আপনারা কবে করতে চান? ম্যাম আগামীকালকে সকালেই কি 10টা থেকেই কি 2টা করতে চাচ্ছেন, না আগামীকালকে একটা করবেন? আগামীকালকে সকালে যদি করি আপনাদের কি সমস্যা হবে অনেক? না, সকালে ম্যাডাম 10টায় করলে তো করাই যায়, বা আরো আগেও করতে পারেন ম্যাডাম। যদি আপনারা বলেন যে 8টার দিকে করবেন, আমার কোনো সমস্যা নেই, 8টার দিকে করব। 12টায় করা যাবে? 12টায় না, 12টা আসলে ওটা খুব অড টাইম হয়ে যায় আমার জন্য। সকালে 9টা 8টা, মানে আমি বলতে চাচ্ছি কি যে যদি সকাল 9টায় নেন ক্লাসটা ভালোই হয়, অসুবিধা জি নেই। ম্যাম, ভালোই হয়। সকাল 9টা থেকে শুরু করি, সকাল 9টা থেকে শুরু করি। তারপরেও যদি আপনাদের আরো কোনো সমস্যা থাকে তাহলে আমি আবার আপনাদের ক্লাস কল করবো, অসুবিধা তো নাই। তাহলে কালকে সকাল 9টায় ক্লাস জি করবো। ম্যাম। তাহলে 10টায় তাহলে ভালো হয়। 10টায় ওকে ফাইন, তাহলে 10টায় নেই। আরে ভাই 9টা আর 10টা তো একই ম্যাডাম, 9টাই দেন। সকাল সকাল জিনিসটা হয়ে গেল। সকাল সকাল না, 9টায় প্রবলেম আছে ভাইয়া, আপনি বুঝলে হবে না তো, আমাদেরটাও দেখতে হবে, বুঝছেন? আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে। আছে। সকাল নাজমুল হোসেন, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? কিশোরগঞ্জ। হ্যাঁ, আমি আপনার কথা শুনে বুঝতে পারছি। আমার মায়ের বাড়িও ম্যাডাম, কিশোরগঞ্জ। জি বলুন। আমাদের মমিনুল, না সন্ধ্যা 7টার দিকে আপনি আমাদের জন্য একটা টাইম রেখেছেন, রিজার্ভ টাইম। সেই টাইমটাতে কেউ কখনো আপনাকে ইয়ে করে নাই। সো আপনি যদি নিতে চান 2টো ক্লাস, আপনি আমাদের জন্য সন্ধ্যায় এই ক্লাসটা নিতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে এটাও কালকে আবার সন্ধ্যা 8:30টায় ক্লাস করি। যেমনি সন্ধ্যায় করা যায়। আমি তাহলে একটা কাজ করি, আপনাদের সকালে একটা কালকে সকালেরটা আগে করেন, সকাল 10টায় আগে শুরু করি আমরা, কারণ 2টা ক্লাস তো, কালকে সকাল 10টায় আগে করে ফেলি। যেমনি 10টায় করা যায়। তারপর যদি আপনাদের সমস্যা থাকে তাহলে না হয় কালকে সকালেরটা করব। তারপরে এখনো তো আমাদের শুক্রবারের পরীক্ষা আসতে তো আরো দেরি আছে, তাই না? মিস কালকে একটা দেন, নেক্সট ডে আরেকটা দেন। হ্যাঁ, আগে কালকে আমরা করি, কালকে শনিবার সকাল 10টার ক্লাসটা আগে করি, এরপরেরটা আবার আমরা কথা বলে টাইম ফিক্স করে নিব। ঠিক আছে? তারপরে যদি আবারও ক্লাস দেওয়া লাগে তাহলে আবারও দিব, সমস্যা নাই। ঠিক আছে? ওকে ম্যাম। তাহলে আপনারা একটু পড়াশোনা করবেন, যে পর্যন্ত আজকে পড়ালাম এই পর্যন্ত পড়াশোনা করবেন। ম্যাম, জি ম্যাম আমির হোসেন পাটোয়ারি। ম্যাম জি বলেন। আমার মনে হয় আপনি এখন একটু কোন কোন সাবজেক্টে আমাদের একটু আইডিয়া দিয়ে দিবেন চ্যাপ্টারের অনুপাতে। আমরা এগুলো একটু পড়াশোনা করে রাখলে আপনি দ্রুত একটা ক্লাসে 2টা ক্লাস শেষ করে দিতে পারবেন দ্রুত। এখন তো পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে, এত বিস্তারিত। হ্যাঁ, আপনাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য আমি আপনাদের একটা গাইডলাইন দিব। এখন একটা চ্যাপ্টার কোন কোন চ্যাপ্টার পড়াইবেন এটা আগে দিয়ে দিলে, ধারণা দিলে আমরা এটা পড়ে রাখলাম, আপনি শুধু একটু মিডে আপনাদেরকে চ্যাপ্টার 10 পর্যন্ত পড়াবো। মিডে আপনাদেরকে চ্যাপ্টার 10 পর্যন্ত পড়াবো। তবে এর মধ্যে আমি আবার বলবো, আমি আগামী কালকে সকাল 10টায় আপনারা জয়েন করেন, কালকে 10টার সময় অনেক গাইডলাইন দিব।
কালকে সকালে 10টায় ক্লাস করলে অনেক অংশে আপনাদের কথাবার্তা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, কালকে 10টায়, আগামীকাল 10টায়। ইনশাআল্লাহ। জি, তাহলে ভালো থাকেন সবাই, ইনশাআল্লাহ কালকে সকালে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি, আসসালাম। আসসালামু আলাইকুম।